প্রধান উপদেষ্টার জাপান সফরে সই হবে ৭ চুক্তি ও সমঝোতা। ১ লাখ জনশক্তি পাঠানো নিয়ে হবে আলোচনা। $100 কোটি ঋণ সহায়তা চাইবে বাংলাদেশ। সামাজিক সুরক্ষা খাতে বাজেট বরাদ্দে শুভঙ্করের ফাঁকি। পেনশনের অর্থ যোগের চল থেকে বের হওয়ার আহ্বান। দুর্নীতি রোধ করে সুবিধা বাড়ানোর আশ্বাস অর্থ উপদেষ্টাদের। অব্যবস্থাপনা ও জমি সংকটে রংপুরের বিসিক শিল্পনগরী সরকারের পৃষ্ঠপোষকতা ও সহজ ঋণ সুবিধার দাবি উদ্যোক্তাদের। এতে বাড়বে শিল্পায়ন, হবে নতুন কর্মসংস্থান। এবং ইইউ পণ্যে 50% শুল্ক আরোপ 9 জুলাই পর্যন্ত স্থগিত করল যুক্তরাষ্ট্র। ইইউ কমিশন প্রেসিডেন্টের সঙ্গে ফোন আলাপের পর এই ঘোষণা ট্রাম্পের, হতে পারে সমঝোতাও। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী। 4 দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সফরে জাপানের সঙ্গে 7টি চুক্তি ও সমঝোতা স্মারক সই করবে ঢাকা টোকিও। জাপান সফরে 1 লাখ বাংলাদেশিকে কাজের জন্য দেশটিতে পাঠাতে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হবে বলে জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। জাপানের কাছে স্বল্প সুদে $100 কোটি ঋণ সহায়তা চাইবে বাংলাদেশ। 29 ও 30 মে নিক্কেই সম্মেলনের জন্য জাপান গেলেও দ্বিপাক্ষিক সফর হিসেবেও আলাদা গুরুত্ব পাচ্ছে এই সফর। আলোচনা প্রসঙ্গে জানলাম যে জাপান সরকার যারা জাপানি ভাষা বলতে পারে তাদের লেভেল আছে, লেভেল 1, লেভেল 2, এই বিশেষ লেভেল 4 পর্যন্ত যে পারবে তাকে ওটা পাস করলে নিয়ে যাবে, ঠিক আছে বিষয় না। কাজে আমি বললাম যে তাহলে আমরা বসে আছি, কারণ তাকে একদম জাপানি ভাষা শিক্ষক চলে যাক সেখানে, তারা বলতেছি নিয়ে যাবে। তো সেটা আমি আলাপ করে আসবো কীভাবে করবো। আমি যে প্রথমে আমরা 1 লক্ষ ছেলে মেয়ে টার্গেট করব। সামাজিক সুরক্ষা খাতে বাজেট বরাদ্দ যেন শুভঙ্করের ফাঁকি। পেনশনের অর্থ যোগ করে দেখানো হয় বিশাল বরাদ্দ। আসছে বাজেটে এই অর্থ বাদ দিয়ে শুধু সুরক্ষায় বরাদ্দ দেখানোর আহ্বান বিশেষজ্ঞদের। পাশাপাশি প্রকৃত সুবিধাভোগীর তালিকা ও কর্মসূচিকে ঢেলে সাজানোর পরামর্শ তাদের। আর অপচয় দুর্নীতি রোধ করে এই খাতে সুবিধা বাড়ানোর আশ্বাস অর্থ উপদেষ্টার। জিন্নাতারা যশোয়ার রিপোর্ট। রাষ্ট্রের শ্রেণীবিন্যাসে তারা পিছিয়ে পড়া মানুষ, যাদের ভালো রাখার, এগিয়ে নেয়ার প্রতিশ্রুতি দেয় সরকার। এর নাম সামাজিক সুরক্ষা খাত। বরাদ্দ লাখ কোটি টাকা, কিন্তু সেই সুরক্ষা কর্মসূচিতে কতটা সুরক্ষিত পিছিয়ে পড়াদের জীবন? গেল 5 বছরে গড়ে 8,000 কোটি টাকা করে বরাদ্দ বাড়ার পাশাপাশি বেড়েছে সুবিধাভোগীর সংখ্যাও। কিন্তু মাস চালানোর জন্য এখনও বিধবা, বয়স্ক কিংবা প্রতিবন্ধীদের 600 থেকে 850 টাকা বলে দেয় এ বরাদ্দে জীবন বদলায় না। অনেক কষ্টে খাইলো, সারাদিনই কিছু খাইনি, তবু কার কাজ কই না যে আমার বাদ দেওয়া খাই। মাসে পার মান্থে 6 থেকে 8,000 টাকা যদি একটা বয়স্ক লোকের ভাতা দেয় তাহলে তো ভালোই হয়। আপু আপনাদের জন্য এটা আসবে, আপনাদের জন্য সেটা আসবে, একটা ব্যবস্থা করব, তো আমরা পাইনি না পর্যন্তই। তবুও যারা ভাতা পান ধরে নেন কিছু তো মেলে, বড় মুখ করে বলা যায় ঘরে পৌঁছেছে রাষ্ট্রের সহায়তা। কিন্তু যাদের যুদ্ধ চলে সুবিধাভোগীর তালিকায় নাম লেখাতে, ভোগান্তির ভয়ে সেই সুরক্ষাটুকুও চান না তারা। অল্প কিছু হলে পাইতাম তাহলে কষ্টটা কমতো, মানুষের কথা কম শোনা লাগতো। আমরা তো পাইনি, বহুত চামচারাই খায় ফেলা। আমরা দুইজনে খুব বই হয়েছি, আমরা কারোর সাথে কোনো সহযোগিতা আমরা পাইতেছি না। বরাদ্দে শুভঙ্করের ফাঁকি হলো 27 ভাগই ব্যয় হয় সরকারি চাকরিজীবীদের পেনশন ভাতায়। তাই শুধু বরাদ্দ বাড়ানোই নয়, সুষম বন্টন সহ এ খাতের কর্মসূচিগুলোকে ঢেলে সাজানোর পরামর্শ বিশেষজ্ঞদের। ভাতার যে পরিমাণ, সে পরিমাণটাকে বাড়ানো, প্লাস হচ্ছে সঠিক লোকের হাতে যাতে ভাতাটা যায়। এমন বাস্তবতায় আসছে বাজেটে অপচয় দুর্নীতি রোধ করে সামাজিক সুরক্ষা খাতের সুবিধা বাড়ানোর কথা জানান অর্থ উপদেষ্টা। সামাজিক নিরাপত্তা ভাতাটা কিছু বাড়াবো, খুব কিছু বাড়াতে পারবো না। একটা ইন্ডিকেশন যে তারা ওই যে বয়স্ক ভাতা আছে, তারপর অন্ধদের জন্য ভাতা আছে যেটা সামাজিক নিরাপত্তা।
গেল কয়েক বছর বরাদ্দ বাড়লেও বদলায়নি বন্টনের ন্যায্যতা, সেখানেই জোর দেওয়ার পরামর্শ আসছে বারবার। অন্তর্বর্তীকালীন সরকারের শ্বেতপত্র কমিটি বলছে, সামাজিক সুরক্ষা খাতের আওতায় থাকা সুবিধাভোগীরা 2022 সাল পর্যন্ত 73% ছিল ভুয়া সুবিধাভোগী। অব্যবস্থাপনার ফিরিস্তি তুলে ধরা অন্তর্বর্তীকালীন সরকারের এবারের বাজেটে এসব অবহেলিত বঞ্চিত মানুষদের জন্য কি সুখবর থাকছে তাই দেখার অপেক্ষায় পিছিয়ে পড়া মানুষরা। জিনাতারা জশোয়া, সময় সংবাদ, ঢাকা। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন সরকারি গবেষণা প্রতিষ্ঠান বিএসএর গবেষণা পরিচালক ডক্টর মাহফুজ কবির। যাচ্ছি তার কাছে। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এ সময়ের বাণিজ্যে। আমরা প্রতিবেদনে যেমনটি দেখছিলাম যে বিশাল একটা বরাদ্দ আমরা প্রতি বছরই দেখি যে অনেক বড় একটা অঙ্ক এই খাতের জন্য থাকে বরাদ্দ, কিন্তু সেই অর্থটা আসলে পেনশনের অর্থ সাথে একদম যোগ হয়ে যাচ্ছে। কিন্তু সুরক্ষা খাতের নামে যে এত বড় একটা বরাদ্দ দিয়ে সেই খাতটাকে আমরা ভাগ করে দিচ্ছি, এটা কি একটা শুভঙ্করের ফাঁকি নয়? আসলে ফাঁকি বলা হয়তো যাবে না, তার কারণ ইউনিভার্সাল যে ডেফিনেশন আমাদের এই সোশ্যাল প্রোটেকশনের, তার মধ্যে কিন্তু এই যে মানে অবসরকালীন যে সমস্ত ভাতা বা সহায়তা সেটাও কিন্তু পড়ে। কিন্তু ব্রডলি আমাদের আসলে মূল অবজেক্টিভ হলো যে একেবারে সমাজের সবচেয়ে দরিদ্র, ঝুঁকিপূর্ণ প্রান্তিক জনগোষ্ঠী যারা রয়েছেন, তো তাদের জন্য যে কর্মসূচিগুলো নেওয়া হবে সেগুলোই আসলে মূল সামাজিক সুরক্ষা। তো এখন এইটার মধ্যে যেটা দেখা যায় যে 27% যদি আমরা বাদ দিই যে পেনশনের টাকা, তো তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের 73% মাত্র থাকে। আবার এর মধ্যে বেশ কয়েকটা ভাগ আছে। এর মধ্যে সরাসরি ভাতা যেটা দুস্থ মানুষদের জন্য, সেটা একটা অংশ, মাইক্রো ক্রেডিট রয়েছে এখানে, তারপরে ওয়ার্কফেয়ার প্রোগ্রাম আছে, মানে এই যে বিভিন্ন রকমের ট্রেনিং, স্কিল ডেভেলপমেন্ট, তো ওগুলো আছে। এর পাশাপাশি কিন্তু কিছু মানে অ্যাওয়ারনেস রেজিং প্রোগ্রাম আছে, মানে যেটা মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে বিভিন্ন বিষয় নিয়ে। আর এটা ছাড়া এডিপির কিছু প্রোগ্রাম আছে, মানে বার্ষিক উন্নয়ন কর্মসূচিরও বেশ কিছু হয়তো দেখা যায় যে অবকাঠামো তৈরি হয়। তো এই সব মিলিয়ে হচ্ছে আমাদের আসলে সামাজিক নিরাপত্তা কর্মসূচি। তো এই 6 ভাগের যদি হয় তাহলে সেক্ষেত্রে সরাসরি যে ভাতাগুলো আছে বা খাদ্য সহায়তা যেগুলো আছে, কম দামে যে মাঝে মাঝে ট্রাক সেল দেখি, তারপর খাদ্য বান্ধব কর্মসূচি আছে, তো সেইগুলো হচ্ছে আমাদের একটা মিশ্র ধরনের এক ধরনের সামাজিক নিরাপত্তা। এবং এটার দেখা যায় যে অনেক বড় উপভোগী আছেন। সব মিলিয়ে দেখা যায় যে প্রায় বাংলাদেশের মানুষের অর্ধেকই কোনো না কোনোভাবে এই সামাজিক নিরাপত্তা কর্মসূচির উপকারভোগী। আচ্ছা, আমরা দেখছিলাম যে খুবই সামান্য একটা অর্থ আসলে সামাজিক সুরক্ষা খাতে দেয়া হচ্ছে। এই যে বর্তমানে ঊর্ধ্বগতির যে একটা বাজার ব্যবস্থা আমরা দেখি, দ্রব্যমূল্যের যে দাম, সেই অনুযায়ী এই অর্থটা কি আপনার কাছে উপযুক্ত মনে হয়? না, যে পরিমাণে ভাতা দেওয়া হয় মানে সরাসরি যেটা ট্রান্সফার, তো সেই পরিমাণটা আসলে যেমন মূল্যস্ফীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। এবং একই সঙ্গে আবার এটাও দেখতে হবে যে সরকার কিন্তু তার সমস্ত ব্যবহার হয়তো নিজে বহন করতে পারবে না। তো আমাদের তো একটা বাজেটারি সীমাবদ্ধতা আছে। তবে সবচেয়ে যেটা বড় সমস্যা সেটা হচ্ছে যে এই যে ভাতা দেওয়ার ক্ষেত্রে যে উপকারভোগী নির্বাচন, ওটার মধ্যে কিন্তু বড় রকমের ত্রুটি আছে। এবং এটার কারণে দেখা যায় যে প্রায় অর্ধেকের মতো মানুষই দেখা যাচ্ছে ত্রুটিপূর্ণভাবে নির্বাচিত, এবং তারা হয়তো যোগ্য নন, কিন্তু তাদেরকে নির্বাচিত করা হচ্ছে বিভিন্ন রকমের হয়তো যে অবৈধ অর্থ লেনদেনের মাধ্যমে। বিশেষ করে যে নির্বাচিত যারা জনপ্রতিনিধি, তারাই কিন্তু এই কাজগুলো করে থাকেন। তো এইটা সবচেয়ে বড় সমস্যা। সরকারের এমনিতেই বাজেটের সংকট আছে, তার মধ্যে যদি এরকম করে অর্থের অপচয় হয় তাহলে কিন্তু সেটা আর কোনো ভালো বাস্তবায়ন হয় না, এবং প্রকৃত উপকারভোগী যাদের হওয়ার কথা তারা না হলে আসলে ইম্প্যাক্টটা পড়ে না সেভাবে। আপনি বলছিলেন যে জনপ্রতিনিধিদের কথা, আমি নিজস্ব একটা ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলছি। আমার যে এলাকা, সেখানে আমি অনেককেই দেখছি বয়স্ক ভাতা তারা পান, কিন্তু এই যে বয়স্ক ভাতাটা তাদের হাত পর্যন্ত আসতে আসতে না কয়েকজনকে এই টাকার ভাগ দিতে হচ্ছে। যেমনটা তারা আমাকে এসে বলছিল যে এই টাকাটা আমাকে পেতে হলে একজনকে 100 টাকা দিতে হচ্ছে, আরেকজনকে 50 টাকা দিতে হচ্ছে। এই যে দুর্নীতির মাধ্যমে তার কাছে টাকাটা আসা, এইটা কি বন্ধ করার কোনো ব্যবস্থা সরকার নেবে? হ্যাঁ, এটার জন্য আসলে ডিরেক্ট ট্রান্সফার, যেটা আসলে যে মোবাইল ট্রান্সফার যেটা, তো ওইটা একটা পদ্ধতি। যে অনেক সময় যেটা দেখা যেত তার টাকা চলে যেত না তার অ্যাকাউন্টে বা তার হাতে, তো ওইটা বন্ধ হয়েছে। কিন্তু এই ঘুষ দিয়ে কার্ড নেওয়া, তো এই জায়গাতে মূল সমস্যা। এবং ওই জায়গাটাতে আসলে আরও বেশি করে মনিটরিংয়ের ব্যবস্থা যদি করা যায়, বা কোথাও কোনো রকম অভিযোগ যদি থাকে তাহলে কঠোর শাস্তির ব্যবস্থা যদি করা যায়, তাহলে সেই ক্ষেত্রে হয়তো এটা বন্ধ হবে। এখন শাস্তির ব্যবস্থা নেই বলেই কিন্তু আসলে এই জায়গাতে অর্থের অপচয় হচ্ছে। এখানে যে শুধু অর্থের অপচয় হচ্ছে তা না, এখানে আরও একটা বড় দুর্নীতির কথা যদি আমি আপনাকে বলি, যে অনেক আমরা যেটাকে বলবো যে যারা সত্যিকারের সুবিধাভোগী যারা রয়েছেন, তাদের চাইতেও অনেক ধরনের মানুষ যারা তাদের তালিকা কিন্তু এর মধ্যে রয়ে যাচ্ছে। নিজেরা অনেক ভালো অবস্থানে থেকেও এই তালিকায় নিজেদের নাম ঢুকিয়ে দিচ্ছেন দুর্নীতির মাধ্যমে। এইটা কি সরকার দেখবে কিনা? হ্যাঁ, এই জায়গাতে আমরা বলছি যে একটা সেন্ট্রাল ডেটাবেস দরকার, এবং এই কেন্দ্রীয়ভাবে যদি তথ্য ভাণ্ডার থাকে, বিশেষ করে যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো তারা সারা দেশব্যাপী যদি এরকম জরিপ করে, বা এই যে আমাদের তো আদমশুমারি একটা আছে, মানে জনশুমারি যেটি, সেটার তথ্য ব্যবহার করা যেতে পারে যে তার আর্থসামাজিক অবস্থা কেমন,
ওইখান থেকে তথ্য নিয়েই আমি মনে করি যে একটা কেন্দ্রীয় তথ্য ভাণ্ডার তৈরি করে এবং সেই অনুযায়ী যদি উপকারভোগী নির্বাচন করা হয় তাহলে অনেকটাই এই যে অর্থ অপচয়ের ঝুঁকি কমে যাবে এবং প্রকৃত অর্থে যে উপকারভোগী হওয়ার কথা তিনি যদি পান তাহলে আমাদের মূল উদ্দেশ্য কি যে দারিদ্র বিমোচন, এই ঝুঁকির ভেতর থেকে মানুষদেরকে বের করে নিয়ে আসে এবং জীবনমান উন্নয়ন। তো এইটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য রেখে যদি এই ডেটাবেস ব্যবহার করতে পারি তাহলে সেই ক্ষেত্রে উপকারভোগী নির্বাচনে যে এই যে বর্তমান দুর্নীতি রয়েছে অপচয় হয় অর্থের, তো সেটা বন্ধ করা যাবে। খুব ছোট করে জানতে চাই এই বছরের আসলে মূল লক্ষ্যটা কি হবে? সুবিধাভোগী যারা আছেন এই তালিকায় তাদেরকে বাদ দিয়ে নতুন তালিকা তৈরি করা নাকি বরাদ্দ বাড়ানো আরো সুবিধার ক্ষেত্রে? হ্যাঁ, আসলে কয়েকটা কাজ হবে এবার। সেটা হচ্ছে যে একদিকে যে উপকারভোগী এর সংখ্যা বাড়ানো হবে, ভাতার পরিমাণ বাড়ানো হবে, আর এটি ছাড়াও পরবর্তীতে একটা সংস্কার হচ্ছে সেটা হলো যে এই মুহূর্তে 140টা যে প্রোগ্রাম রয়েছে তো সেখান থেকে 100টার নিচে নামিয়ে নিয়ে আসা হবে, আর 38টা একেবারে কোর্স সোশ্যাল সিকিউরিটি প্রোগ্রাম তো সেটাকে একেবারে দরিদ্র বান্ধব করা হবে। তো এই ধরনের সংস্কার হবে এবং এর পাশাপাশি অর্থের পরিমাণ হয়তো কিছুটা বাড়বে কিছু কিছু জায়গাতে, তবে তারপরেও যে পরিমাণ মূল্যস্ফীতি হচ্ছে তার সাথে একটু যদি কিছুটা সঙ্গতিপূর্ণ করা যেত তাহলে সেক্ষেত্রে আমি মনে করি যে এই ক্ষেত্রে একটা ভালো ইম্প্যাক্ট করতে পারতো পুরো সোসাইটিতে। অনেক ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। সামাজিক সুরক্ষা খাত নিয়ে আলোচনায় আমার সঙ্গে স্টুডিওতে যুক্ত ছিলেন সরকারি গবেষণা প্রতিষ্ঠান BIS-এর গবেষণা পরিচালক ডক্টর মাহফুজ কবির। এবার জানাবো পুঁজিবাজারের খবর। সূচকের ইতিবাচক প্রবণতার মধ্য দিয়ে চলছে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ DSE-র লেনদেন। প্রথম ঘন্টার লেনদেনে মূল সূচক DSEX 20 পয়েন্ট বেড়ে হয়েছে 4740, আর বাছাইকৃত কোম্পানিগুলো নিয়ে করা DSE 30 সূচক প্রায় 8 পয়েন্ট ও সরিয়া সূচক বেড়েছে 2 পয়েন্টের বেশি। প্রথম ঘন্টায় DSE-তে লেনদেনের পরিমাণ ছিল 74.5 কোটি টাকা। এই সময়ে দাম বেড়েছে 205টির কোম্পানির শেয়ার আর কমেছে 81টির। EDF Aluminium, redefine possibilities. দেখছেন এ সময়ের বাণিজ্য। অব্যবস্থাপনা ও জমি সংকটে পিছিয়ে রংপুর বিভাগের বিসিক শিল্পনগরীগুলো। উদ্যোক্তারা বলছেন সরকারি পৃষ্ঠপোষকতা ও সহজ ঋণ সুবিধা বাড়ানো গেলে বাড়বে শিল্পায়ন, তৈরি হবে কর্মসংস্থান। প্রতিষ্ঠার 3 যুগ পেরিয়ে গেলেও নানা অব্যবস্থাপনায় পূর্ণতা পায়নি ঠাকুরগাঁও বিসিক শিল্পনগরী। শিল্প বলতে এই বিসিকে প্লাস্টিক ও চিরামুড়ি তৈরির কারখানা। আর প্রতিষ্ঠার 62 বছর পেরিয়ে গেলেও মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি দিনাজপুর বিসিক শিল্পনগরী। উদ্যোক্তাদের অভিযোগ কোটি কোটি টাকা সার্ভিস চার্জ দেওয়ার পরও নানা অব্যবস্থাপনায় কাঙ্ক্ষিত সেবা মিলছে না। যদি সরকার এই বিসিক শিল্পনগরীটাকে যদি এক্সটেনশন করে অথবা নতুন করে কোনো বিসিক শিল্পনগরী করে যেখানে শিল্প উদ্যোক্তাদের এই সুবিধাগুলো পাওয়া যায় তাহলে অবশ্যই এখানে উদ্যোক্তা তৈরিতে একটা সহায়ক ভূমিকা পালন করবে। অলরেডি এখান থেকে 50 একর এবং 150 একরের একটি প্রস্তাব আমাদের প্রধান কার্যালয়ে প্রেরণ করা হয়েছে। একই অবস্থা নীলফামারী ও রংপুর বিসিক শিল্পনগরীর। সৈয়দপুর উপজেলায় আরেকটা বিসিক শিল্প স্থাপনের জন্য আমি সরকারকে অনুরোধ করব। প্রতিনিয়ত অনেক শিল্প উদ্যোক্তা আসছেন প্লট নেওয়ার জন্য, বাট আমরা জায়গা দিতে পারছি না। তবে কর্তৃপক্ষ বলছে বিসিকের আকার বাড়াতে ভূমি অধিগ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পনগরী 2 হিসেবে আমরা কিন্তু প্রস্তাব দিয়েছি। ওইটি যদি শিল্পনগরী হয়ে যায় রংপুরে যে নতুন উদ্যোক্তাদের চাহিদা ইনশাল্লাহ ওখানে 100% পূর্ণ হবে বলে আমার বিশ্বাস। সংশ্লিষ্টরা বলছেন স্থানীয় অর্থনীতিকে টেকসই করার পাশাপাশি নতুন নতুন উদ্যোক্তা তৈরিতে বিসিককে আরও বেশি আধুনিক ও কার্যকরী উদ্যোগ নিতে হবে। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। শুষ্ক মৌসুমে দিনাজপুরে শুকিয়ে গেছে বেশিরভাগ নদী, সেখানে চলছে চাষাবাদ। চর কৃষি থেকে আর্থিকভাবে লাভবান হচ্ছেন ভূমিহীনরা, তাদের সব ধরনের পরামর্শ দেওয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ। গোলাম নবী দুলালের তথ্য ও মঞ্জিদ আলম শিমুলের ছবিতে রিপোর্ট। নদীমাতৃক বাংলাদেশের বিভিন্ন এলাকায় শীতকাল থেকে কমতে শুরু করে নদ নদীর পানি। এতে নদীর বুকে জেগে ওঠে ছোট বড় অসংখ্য চর। এসব চরে করা হয় চাষাবাদ। উত্তরের সীমান্তবর্তী দিনাজপুরের বেশিরভাগ খরস্রোতা নদী শুকিয়ে গেছে। চরে চাষ হচ্ছে পেঁয়াজ, রসুন, বোরো ধান ও ভুট্টা সহ নানা জাতের ফসল ও শাকসবজি। পলি পড়ে চরের জমি উর্বর হওয়ায় জৈব ব্যতীত রাসায়নিক সার ব্যবহারের প্রয়োজন হয় না। এতে উৎপাদন হচ্ছে আশানুরূপ। বাড়তি ফসল পেয়ে আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছেন ভূমিহীন কৃষক। বছরের প্রায় অর্ধেক সময় চরাঞ্চলে হচ্ছে চাষাবাদ। প্রতি বছর এই মৌসুমে পানি থাকে, কিন্তু এবার হেপা নদী কোনো পানি নেই এবং কৃষকেরা ভুট্টা ধান আবাদ করছে। গম হয়েছে, পেঁয়াজও হচ্ছে, মানে সিজনে বিভিন্ন রকমের ফসল হয় আর কি। কৃষকরা এবার লাভবান, বেশ তারা
খুশিতেই আছেন। কৃষকদের সব ধরনের পরামর্শ দেওয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ। কোনো জমি যেন পতিত না থাকে, যেহেতু আমাদের জনসংখ্যা বাড়তেছে, আমাদের খাদ্যের চাহিদাও কিন্তু আস্তে আস্তে বাড়তেছে। আমরাও উৎসাহিত করি এবং সবসময় বলে আসতেছি যে আপনারা যেখানে সুযোগ পাবেন সেখানে আবাদ করবেন, পতিত জায়গাতে আবাদ করবেন। কৃষি বিভাগের তথ্য মতে জেলার পুনর্ভবা, ইছামতি, আত্রাই ও করতোয়া সহ 11টি নদীর বুকে জেগে ওঠা প্রায় 1200 হেক্টর চরে চাষাবাদ হচ্ছে। সময় সংবাদ, দিনাজপুর। জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের রায় নিয়ে কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সংবাদ সম্মেলনে কথা বলছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। সরাসরি যাচ্ছি সেখানে। আবেদন শুনানির পর তার রায় আজকে ঘোষণা করেছেন। এই রায়ে আমাদের সম্মানিত মজলুম নেতা এবং ভাই জনাব আজহারুল ইসলামের বিরুদ্ধে আনিত সকল অভিযোগ থেকে তাকে খালাস দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আজ বড় মনে পড়ে জাতির এই সংকট মুহূর্তে, কঠিন বাঁকে আমাদের মাথার তাজ এই সমস্ত নেতৃবৃন্দ যদি বেঁচে থাকতেন, তারা তাদের প্রজ্ঞা, দূরদর্শিতা, অভিজ্ঞতা দিয়ে এই জাতিকে পথ দেখাতে পারতেন। ক্যাঙ্গারু কোর্ট এইভাবে এক একজন করে যাদেরকে বিদায় দিয়েছে, দুনিয়ার কেউ আর তাদেরকে আমাদের কাছে ফিরিয়ে দিতে পারবে না। কিন্তু তাদের স্মৃতি এবং কর্ম, তাদের পুরা অবদান এই জাতির জন্য, আল্লাহর দ্বীনের জন্য অম্লান থাকবে এবং বারবার ফিরে আসবে ইনশাআল্লাহ। তারা বেঁচে থাকলে এই জাতিকে সততা, দক্ষতার সাথে সেবা দিতেন এবং রাজনীতিতে অনেক গুণগত পরিবর্তন আসত। মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, আল্লাহ তাআলা তার এই সমস্ত নেক বান্দাদের ঘাটতি যেন আমাদেরকে পূরণ করে দেন। প্রিয় সম্মানিত ভাইয়েরা, এই মামলাগুলা পরিচালনা করতে গিয়ে সীমাহীন জালিয়াতির আশ্রয় নেওয়া হয়েছে। কিভাবে আশ্রয় নেওয়া হয়েছে? এককালীন প্রধান বিচারপতি এস.কে. সিনহা তার লেখা নিজের বইয়ে তিনি তার অপরাধ স্বীকার করে নিয়ে তা তুলে ধরেছেন। কিভাবে বিচার নয়, পরিকল্পনা মাফিক ঠান্ডা মাথায় এই নেতৃবৃন্দকে খুন করতে হবে তার ছক বিচার বিভাগ এবং সরকার মিলে তৈরি করেছিলেন। কাকরাইলে কথা বলছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। আমরা তখন সরাসরি ছিলাম সেখানে। এই ছিল এই সময় বাণিজ্যের সঙ্গেই থাকুন সময়।